নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। মার্কেটে নতুন ক্রেজ সৃষ্টি হয়েছে দর্শক, ককরোচ জনতা পার্টি সিজেপি। এখন কথা হলো, এটা কি একটা যুব আন্দোলন নাকি রাজনৈতিক প্রজেক্ট? ভারতের সোশ্যাল মিডিয়াতে হঠাৎ এই ককরোচ জনতা পার্টি ঝড় তুলেছে। কেউ বলছে যে এটা বেকার যুবকদের ক্ষোভের প্রতীক, কেউ বলছে এটা এক ধরনের মিম ভিত্তিক রাজনৈতিক প্রতিবাদ। আবার অনেকেই প্রশ্ন তুলতেছে যে এটা কি সত্যি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত একটা ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে রয়েছে বড় রাজনৈতিক ষড়যন্ত্র বা বড় কোনো ধরনের খেলা। আজকে আমরা সেই বিষয়টাই এই ভিডিওতে বিশ্লেষণ করব। দর্শক, এই ককরোচ জনতা পার্টি, আপনারা জানেন ককরোচ মানে হচ্ছে আরশোলা। আরশোলারা আপনি প্রতিকূল পরিবেশে তারা টিকে থাকে, তাদেরকে যতই মারেন কাটেন তারা বংশবৃদ্ধি করবেই। তারা অবশ্য এমনও আছে যে আপনারা সমূলে গোষ্ঠী শুদ্ধ আরশোলা ধ্বংসও করতে পারেন, তবে এই প্রপার টেকনিক খাটাইতে হবে। তো এই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো যে এই আন্দোলনের মুখ হিসাবে সামনে এসছে যেই ব্যক্তিটির নাম, তার নাম হয়েছে অভিজিৎ দীপক বা দীপকে আর কি, অভিজিৎ দীপক বলবো আমি। একজন ভারতীয় পলিটিক্যাল কমিউনিকেশন স্ট্র্যাটেজিস্ট এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা ক্যাম্পেইনার, আপনারা যাই বলেন। এই মানুষটি পুনের ছেলে, সাংবাদিকতা নিয়ে পড়েছে এবং বর্তমানে আমেরিকার বস্টন ইউনিভার্সিটিতে পাবলিক রিলেশনসে মাস্টার্স করতেছে। সে বর্তমানে বস্টনে থাকে বলে জানা যায়। তো এই যখন আমেরিকাতে কেউ থাকে আর এইগুলি করে, তখন আমাদের অ্যান্টেনাটা অনেক বড় হয়ে যায় যে ঘটনাটা কি। সম্প্রতি ককরোচ জনতা পার্টি নামে এই মিম চালিত আন্দোলনটা শুরু করছে এই অভিজিৎ দীপকে, যেটা ইনস্টাগ্রাম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে দ্রুত ভাইরাল হয়ে গেছে। বলা হচ্ছে যে এই আন্দোলনের শুরু এই যে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, তার একটা মন্তব্যকে ঘিরে অভিযোগ উঠেছে যে কিছু বেকার যুবক এবং অ্যাক্টিভিস্টকে তিনি ককরোচ বলে তুলনা করেছেন, আরশোলার সাথে তুলনা করেছেন। অবশ্য পরে প্রধান বিচারপতি সূর্যকান্ত একটা ব্যাখ্যা দিয়েছেন যে তার বক্তব্যটাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি নাকি সাধারণ বেকার যুবকদের উদ্দেশ্যে নয়, বরং ভুয়া ডিগ্রি ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে আক্রমণ বা তথাকথিত জেনজির নাম দিয়ে পঙ্গপালের মতো, বেসিক্যালি আরশোলার মতো এই যে মব ভায়োলেন্স, এক জায়গায় ঝাঁপিয়ে পড়া, প্রতিষ্ঠানে আক্রমণ বা প্রতিষ্ঠান বিরোধী আন্দোলন করা, এইগুলি প্রসঙ্গে তিনি মন্তব্য করতে গিয়ে এই কথাটা বলেছেন। তো এর মধ্যে সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে আগুন লেগে গেছে। তো এখন এই অভিজিৎ দীপকে এই ককরোচ শব্দটাকে ব্যবহার করেই তিনি ককরোচ জনতা পার্টি তৈরি করলেন, নাকি অন্য কোনো উদ্দেশ্যে করলেন, সেইটাই আমাদের আজকে চিন্তার বিষয় এবং সেইটাই হচ্ছে আসল বিতর্ক। কারণ প্রশ্ন উঠছে, যদি এটি শুধু বিচারপতির মন্তব্যের বিরুদ্ধে একটা সামাজিক প্রতিবাদ হয়, তবে কেন একটা রাজনৈতিক দলকে টার্গেট করা হচ্ছে? কেন বিজেপির পেজ আনফলো করার ডাক দেওয়া হচ্ছে? এটা যদি একটা স্যাটারিক্যাল মুভমেন্ট হয়ে থাকে, তাহলে কেন বিজেপিকে তারা টার্গেট করবে? প্রধান বিচারপতি তো একটা অরাজনৈতিক ব্যক্তি, তিনি তো কোনো রাজনৈতিক দলের নেতাও না। তাহলে তার কথার পরিপ্রেক্ষিতে বিজেপির উপর আক্রমণ কেন? তাহলে বিচার ব্যবস্থার একটা এই মন্তব্য, এখানে বিচার ব্যবস্থা নিয়ে কথা বলতে পারে, বিজেপি তো এটাতে কোনোভাবেই জড়িত ছিল না, কিন্তু ক্যাম্পেইনটা দেখা যাচ্ছে বিজেপিকে টার্গেট করে হচ্ছে এবং এই কারণেই মানুষের মনে চরম সন্দেহের উদ্রেক হয়েছে।
মানে আমরা যারা আছি আমাদের কাছে যে সিজেপি ককরোচ জনতা পার্টি শুধু একটা মিম পেজ না, এটা একটা ন্যারেটিভ তৈরি করার জন্য একটা ফ্যাক্টরি, একটা রাজনৈতিক ন্যারেটিভ এবং অপরাজনৈতিক ন্যারেটিভ তৈরি করার চেষ্টা। এখানে গোলা জলে মাছ শিকারের চেষ্টা করা হচ্ছে। বেকারত্ব, যুব সমাজের হতাশা, অর্থনৈতিক চাপ, এগুলি বাস্তব সমস্যা, এটা আমরা মানলাম। কিন্তু এই বাস্তব সমস্যাগুলোকে ব্যবহার করে যদি একটি নির্দিষ্ট রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করা হয়, তাহলে সেটা আর সাধারণ মিম থাকে না, ইনোসেন্ট একটা এই মানে রসাচ্ছাদিত কোনো একটা ক্যাম্পেইন থাকে না। এটা হয়ে যায় একটা রাজনৈতিক প্রজেক্ট। এবং আমরা বলবো যে যখন আমেরিকা থেকে কিছু ঘটে, এটা একটা ডিপ স্টেটের প্রজেক্ট। এখানে আরেকটা বড় বিষয় আছে। আমরা গত কয়েক বছর ধরে দেখছি যে কিছু এনআরআই অ্যাক্টিভিস্ট ওয়েস্টার্ন ইউনিভার্সিটিগুলিতে পড়াশোনা করায়, ওই দেশি একাডেমিক্স এবং তথাকথিত গ্লোবাল এলিটরা নিজেদেরকে ভারতের নৈতিক অভিভাবক মনে করেন। তারা বিদেশে থাকে, এয়ার কন্ডিশন ক্যাম্পাসে বক্তৃতা দেয়, আন্তর্জাতিক সেমিনারে ভারতের বিরুদ্ধে কথা বলে, কিন্তু নিজেদেরকে কমন পিপলের প্রতিনিধি হিসাবে জাহির করে যে তারা সাধারণ জনতার কথা বলতেছে। কিন্তু তাদের লাইফস্টাইল দেখেন, তারা কেউই কমন না। কিন্তু তাদের বক্তব্যে প্রায়ই দেখা যায় ভারতের জাতীয় স্বার্থ, হিন্দু সমাজ, ভারতীয় সভ্যতা এবং ভারতের প্রতিষ্ঠানগুলোকে বারবার আক্রমণ করে সন্দেহের চোখে দেখানো হয়। একটা এই ভারত বিরোধী একটা ন্যারেটিভ তৈরি করা হয়। আমরা কয়েক বছর আগে দেখেছি যে ডিসম্যান্টলিং হিন্দুত্ব নামে একটা কনফারেন্সের আয়োজন করেছিল এই তথাকথিত ওয়েস্টার্ন ইউনিভার্সিটির একাডেমিয়া বা এলিটরা, এবং তারা কিন্তু ভারতীয়, এবং তারা একটা ওই প্যান ইসলামিক গ্রুপের সাথে জড়িত থেকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, আমেরিকা, কানাডা, ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ডিসম্যান্টলিং হিন্দুত্ব এই কনফারেন্সটার আয়োজন করার চেষ্টা করেছিল। যদিও সেটা মানে মাঠে মারা গেছে, কারণ যখন মানুষ জিনিসটা বুঝতে পেরেছে, ভারতীয়রা যখন প্রতিবাদ শুরু করেছে, ভারতীয় ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্যাম্পাসে, তারপরে সেগুলি ওই ইউনিভার্সিটিগুলো সেই প্রক্রিয়া থেকে, সেই এই কনফারেন্স থেকে নিজেদেরকে ডিসোসিয়েট করে নিয়েছে যে এটার সাথে আমরা নাই। তো সেই যাত্রায় ভারতের বিরুদ্ধে এই একটা আন্তর্জাতিক ন্যারেটিভের প্রচেষ্টাটা তারা সফল করতে পারে নাই। কিন্তু তারা তো সেটা করছে, অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং তারা হিন্দুত্বকে এমনভাবে উপস্থাপন করে যে হিন্দুরা কোনো সন্ত্রাসী মতাদর্শের প্রতিনিধি। তারা আশ্চর্যের বিষয় যে এই একই মানুষরা কখনোই ইসলামী মৌলবাদ, আইসিস, তালেবান, হামাস বা বাস্তব যেই সন্ত্রাসবাদ সারা বিশ্বে চলতেছে, সেইগুলি তাদের মুখ থেকে আপনারা শুনবেন না। সেইগুলি ইনিয়ে বিনিয়ে তারা বলবে যে সেগুলি ন্যায্য। ধরেন ফিলিস্তিন নিয়ে তারা আওয়াজ তুলবে, তারা হামাস প্রসঙ্গে জটিল তত্ত্ব দিবে যে হামাস যা করছে, ভায়োলেন্স ইজ ব্যাড বিকজ, বাট তাদের আর কোনো পথ নাই, তাদের এটা করতেই হবে, তারা এটা স্বাধীনতার জন্য করতেছে, এরকম তত্ত্ব। অথচ এইখানে এই যে তাদের এই তত্ত্বের পিছনে যে ভিকটিম আছে, রিয়াল ভিকটিম, যাদেরকে হত্যা করা হয়েছে, গলা কাটা হয়েছে, রেপ করা হয়েছে, মানে নির্যাতন করা হয়েছে, সেইগুলির কথা তারা তুলবে না। তারা বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা, মন্দির ভাঙচুর, জোরপূর্বক দেশ ত্যাগ, সংখ্যালঘু নারীদের ওপর নির্যাতন, এইসব বিষয়ে অদ্ভুত রকমের নীরবতা তারা দেখায়। তারা কখনোই এগুলি নিয়ে কোনো কথা বলে না। তাহলে কেন এই সিলেক্টিভ আউটরেজ? কেন তারা ভারতে দাঁড়িয়ে বলবে যে এই কাশ্মীর সিসেশনের পক্ষে কথা বলবে? তারা ভারতে দাঁড়িয়ে ইসলামিস্টদের তোয়াজ করবে, তারা ভারতে দাঁড়িয়ে চায়নাকে নেতা মানবে, তারা ভারতে দাঁড়িয়ে এই ওয়েস্টার্ন যেই
ন্যারেটিভগুলি সেগুলিকে প্রচার করবে যে ভারতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, কিন্তু চায়নাতে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে সেটা তারা স্বীকার করবে না, তারা গুনাহ করেও বলবে না। খোদ মিডল ইস্টে বা মুসলমানরা সারা বিশ্বে কি করতেছে সেইটা নিয়ে তারা কখনো বলবে না। তাদের সবসময়ই একটা হিন্দু বিরোধী স্ট্যান্ড তাদের রয়েছে, এবং যখনই আপনি এদেরকে এই সিলেক্টিভ আউটরেজ নিয়ে তাদেরকে ধরবেন, তারা বলবে যে এটা তো আমরা যা বলছি মানবাধিকারের জন্য বলছি, এবং এই বাংলাদেশের বা এই জাতীয় নির্যাতনের কথাগুলি যদি আমরা তুলে ধরি তখন বলবে যে ও আপনি তো হিন্দুত্ববাদী, আপনি ইসলাম বিদ্বেষী, আপনি মানে এই ধরনের তকমা আপনাকে দিয়ে দিবে, রাইট উইং, এই মৌলবাদী, এই সেই দিয়ে। তো এই দ্বিচারিতাটাই আজকে মানুষের মধ্যে ক্ষোভ এবং সন্দেহের তৈরি করছে এই ককরোচ জনতা পার্টিকে নিয়ে। তো যারা বলছেন যে তারা ম্যাঙ্গো পিপল, অর্থাৎ আম জনতা বা সাধারণ মানুষের পক্ষে, তারা আসলে কারা? তারা কি সত্যি ভারতের বেকার যুবকদের বাস্তব কষ্টটা বুঝে, নাকি তারা সেই বেকার যুবকদের, ভারতীয় বেকার যুবকদের সেই কষ্টকে ব্যবহার করে, সেই ক্ষোভকে ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় একটা রাজনৈতিক প্রভাব তৈরি করার চেষ্টা করতেছে? যারা বিদেশে থাকেন, পশ্চিমা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন, আন্তর্জাতিক রাজনৈতিক যোগাযোগ বুঝেন, ডিজিটাল ক্যাম্পেইন চালাতে জানেন, তারা যখন হঠাৎ করে সাধারণ মানুষের আন্দোলনের মুখ হয়ে ওঠেন তখন প্রশ্ন উঠবেই। আপনার এই যে সোশ্যাল প্রজেক্ট জর্জ সরো সারা বিশ্বে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে কিন্তু গন্ডগোল লাগিয়ে রাখতেছে, এগুলি কিন্তু আমরা নিয়মিত দেখে আসছি। আজকের রাজনীতি শুধু মিছিল মিটিংয়ে হয় না, আজকের রাজনীতি হয় ইনস্টাগ্রাম রিলসে বা মিমি পেজে বা হ্যাশট্যাগ ক্যাম্পেইনে এবং ভাইরাল একটা ভিডিওর মাধ্যমে। এগুলি হচ্ছে এখনকার রাজনীতিটা এটাই, একটি শব্দ, একটা ক্লিপ, একটা স্লোগান, এগুলি দিয়ে কোটি কোটি মানুষের আবেগকে প্রভাবিত করা যায়। তো এই ককরোচ জনতা পার্টি সেই নতুন ডিজিটাল রাজনীতির একটা উদাহরণ, অর্থাৎ ঘোলা জলে মাছ শিকার করা। এখন প্রশ্ন হলো, এটা কি যুবকদের জেনুইন ফ্রাস্ট্রেশন হতে পারে? হইতে পারে, আমি অস্বীকার করতেছি না, কিন্তু সন্দেহ আছে। ভারতে বেকারত্ব, পরীক্ষা, চাকরি, প্রতিযোগিতা, হতাশা, এগুলি বাস্তব বিষয়। যুবকদের ক্ষোভকে অবহেলা করা যাবে না, কিন্তু একই সঙ্গে এইটাও প্রশ্ন করতে হবে, এই ক্ষোভকে কারা ডাইরেকশন দিচ্ছে, কোন ন্যারেটিভ তৈরি হচ্ছে এই ক্ষোভকে নিয়ে, কোন রাজনৈতিক দলকে লাভবান করা হচ্ছে, আর কোন রাজনৈতিক শক্তিকে টার্গেট করা হচ্ছে। যদি কোনো আন্দোলন বিচারপতির মন্তব্য থেকে শুরু হয় কিন্তু কয়েকদিনের মধ্যে বিজেপি বিরোধী ডিজিটাল ক্যাম্পেইনে পরিণত হয়, তাহলে সাধারণ মানুষ প্রশ্ন করতেই পারে এর পেছনে কারা আছে। দেখেন, এই যে এক মহিলা মহুয়া মৈত্র, যারা নাকি প্রশ্ন করবে কি পার্লামেন্টে, সেটা ওই পাসওয়ার্ড দিয়ে দেয় ওই বিদেশে বসা, দুবাইতে না কুয়েতে বসে থাকা ব্যক্তিদের কাছে। বেসিক্যালি তারা দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। আর রাহুল গান্ধীরা বিদেশে গিয়ে বলে যে ভারতে নাকি নির্যাতিত হচ্ছে সংখ্যালঘুরা, ভারত বিরোধী কথাবার্তা বলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা দেখেছেন যে সাথে সাথে এই ককরোচ জনতা পার্টি মিম ভাইরাল হওয়ার সাথে সাথে মহুয়া মৈত্র এবং অন্যান্যরা, এই লেফটিস্টরা, তারা এটাকে সাধুবাদ জানিয়েছে। তার লেফটিস্টরা সাধুবাদ জানিয়েছে, বিষয়টা কি? এবং একই সাথে আবার এই যাদেরকে সাধুবাদ জানিয়েছে এই সিজেপি, ককরোচ জনতা পার্টি, তারা আবার ভারতীয় জনতা পার্টি বিজেপিকে টার্গেট করতেছে। তো দুয়ে দুয়ে চার কিন্তু মিলে যাচ্ছে। আমরা বুঝতে পারতেছি যে এর পেছনে কারা। এখানে আমরা মানে চূড়ান্ত প্রমাণ ছাড়া কাউকে দোষী বলছি না, কিন্তু রাজনৈতিকভাবে যারা ফান্ডেড, অর্গানাইজড, জর্জ সরোদের সাথে কাজ করে, মহুয়া মৈত্রদের মতো ওই যে একটা ভ্যানিটি ব্যাগ আর লিপস্টিকের জন্য তার নিজের ক্রেডেনশিয়াল বিক্রি করে দেয়, তো তারা যখন এইটাতে জড়িত থাকে বা সমর্থন দেয়, তখন আমাদের সন্দেহ অমূলক নয়। কারণ আধুনিক রাজনীতিতে ডিজিটাল মোবিলাইজেশন একটা বড় ধরনের অস্ত্র। আমরা কিন্তু বাংলাদেশেও দেখেছি কিভাবে যুব সমাজের হতাশা, দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ এবং সরকার বিরোধী আবেগকে
এই ডিপ স্টেট বা বড় শক্তিগুলো নিজেদের স্বার্থে ব্যবহার করে দেশে কিন্তু জঙ্গিপনা কায়েম করে ফেলেছে। এখন প্রশ্ন করে দেখুন, বাংলাদেশ কি আজকে ভালো অবস্থায় আছে? সাধারণ মানুষ কি বেশি নিরাপদ? সংখ্যালঘুরা কি বেশি সুরক্ষিত? রাষ্ট্র কি বেশি স্থিতিশীল? যদি উত্তর না হয় তাহলে ভারতকেও সতর্ক থাকা জরুরি। কারণ কোনো দেশের যুব সমাজকে যদি শুধুই রাগ, অপমান এবং প্রতিষ্ঠান বিরোধী আবেগ দিয়ে চালানো হয় তাহলে সেটি শেষ পর্যন্ত গণতন্ত্রকে শক্তিশালী নাও করতে পারে, বরং সেটা অস্থিরতা, বিভাজন, রাজনৈতিক কেওয়াস তৈরি করতে পারে। এই ককরোচ জনতা পার্টির ভাষা তাই শুধু একটা হাস্যরসের মিম হিসাবে দেখলে ভুল হবে। এটা হয়তো মিম, কিন্তু মিমের আড়ালে রাজনীতি আছে, হাসির আড়ালে ন্যারেটিভ আছে, আর ন্যারেটিভের আড়ালে ক্ষমতার খেলা থাকতেও পারে। সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষের নামে যারা কথা বলেন তারা কি সত্যি সাধারণ মানুষের কাতারে পড়ে? একজন গ্রামের বেকার যুবক ভুল করলে তার জীবন শেষ হয়ে যায়, কিন্তু একজন পেশাদার প্রপাগান্ডিস্ট বিদেশে বসে ডিজিটাল ক্যাম্পেইন চালালে যদি তার ন্যারেটিভ ভুল হয় তার কি ক্ষতি হবে? কিচ্ছু হবে না, শুধু সে একটা ডিলিট বাটন টিপে দিয়া সে এইখান থেকে খালাস পেয়ে যাবে। এই জন্যই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। গণতন্ত্রে এই প্রশ্ন করা উচিত যে হু আর দিস পিপল। সরকারকে প্রশ্ন করা উচিত যে ফাইন্ড আউট হু আর দিস পিপল। বিজেপিকে প্রশ্ন করা উচিত যে দেশের বিরুদ্ধে যদি এরকম ষড়যন্ত্র হয় তাহলে বিজেপি কি করতেছে। এবং একইভাবে আমরা সিজেপিকে অর্থাৎ ককরোচ জনতা পার্টির এই অভিজিৎ দীপককেও বলতে চাই যে একটু এই ডিপ স্টেটের খোয়াবের থেকে বের হয়ে মানুষের প্রশ্নের উত্তর দিন। তার ব্যাকগ্রাউন্ড নিয়ে আমাদের অনেক সন্দেহ তৈরি হয়েছে, তার ফান্ডিং নেটওয়ার্ক, তার এই তথাকথিত আন্দোলনের উদ্দেশ্য, টার্গেট, এগুলি নিয়ে তাকে প্রশ্ন করাই যায়। কারণ ট্রান্সপারেন্সি শুধু বিজেপির জন্য নয়, শুধু সরকারের জন্য নয়, এই তথাকথিত ককরোচদের জন্য। আজকের মূল প্রশ্ন তাই খুব পরিষ্কার যে ককরোচ জনতা পার্টি এটা কি সত্যি যুব সমাজের কণ্ঠস্বর, নাকি এটা ইয়থ ফ্রাস্ট্রেশনকে ব্যবহার করে বিজেপি বিরোধী একটা ম্যাস মোবিলাইজেশন তৈরির রাজনৈতিক প্রজেক্ট? দর্শক, আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই পর্যন্তই দর্শক, ভালো থাকবেন, নমস্কার।